সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এমপির। ইতোমধ্যে এই ঘটনা প্রকাশ হওয়ার পর তার দলের পক্ষ থেকে বিভিন্ন যাচাই বাছাই করা হয়েছে এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মূল ঘটনা যেটা হচ্ছে যে এই ঘটনা কিভাবে আমাদের মাঝখানে আসলো, আমাদের সামনে আসলো, জনগণের মাঝে এটা প্রচার পেল, অবশ্যই এর মধ্যে তার যিনি সহকারী ছিলেন ওবায়দুর রহমান, তিনি এই কাজগুলো করেছেন। আমরা আজকে আসলে আপনাদেরকে সেই ওবায়দুর রহমানের কাছে নিয়ে যাচ্ছি, আপনারা মানব কণ্ঠের সঙ্গেই থাকুন। আপনি তো সাতক্ষীরা 4 আসনের যে এমপি, বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের গাড়ির ড্রাইভার ছিলেন বা পিএস যাই ছিলেন, সে আমাকে একটা ঘটনা ঘটেছে। তো আমরা আসলে জানতে চাচ্ছি কিভাবে ঘটনাগুলো ঘটলো বা আপনি কতটুকু জানেন, এর আদপান্ত আপনি আমাদের কাছে বলতে পারেন। হ্যাঁ, আসলে আপনি এই সবাই যেটা জানতেছে যে ব্যক্তিগত ড্রাইভার, আসলে আমি তার ব্যক্তিগত ড্রাইভার হলো, সে আমাকে ড্রাইভার হিসাবে নিয়োগ করিনি, নিয়োগ দেয় মৌখিকভাবে PA2 হিসাবে পরিচয় করায়। আর এটা হলো আপনার এই গত 6 তারিখের থেকে মানে এই রানিং মাসের গত 6 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত 1 সপ্তাহ আমি তার গাড়িটা চালাই। গাড়িটা আসলে আমাকে সে আমার মুখ বন্ধ করার জন্য দেয়। তো আসলে ঘটনার শুরুটা হলো আরও আগের থেকে, ধরেন নির্বাচনের আগের থেকে। তার আগে যদি আমি সম্পর্কের জায়গাটা একটু পরিষ্কার করি, মানে এই এমপি গাজী নজরুল ইসলাম হলো আমার বোনের, এই যে মরিয়মের মা হলো আমার বোন, মানে মরিয়ম হলো আমার ভাগ্নি। আমি ওবায়দুর রহমান, মরিয়ম আমার ভাগ্নি, আর মরিয়মের আম্মু হলো আমার বোন। আমার বোনের আপন খালু শ্বশুর এমপি গাজী নজরুল ইসলাম, আপন খালি শ্বশুর বা আমার বোনের জামাইয়ের আপন খালু। তো সেই সুবাদে নির্বাচনের আগের থেকে বিভিন্ন কাজে উনি যখন ঢাকা আসে, সারাদিন বাইরে কাজ মিটালেও রাত্রে এসে আমার বোনের বাসায় উনি থাকতো নির্বাচনের আগের থেকে। তো নির্বাচন হলো, নির্বাচনের ফলাফলে জয়ী হওয়ার পরে আপনার বোনের কোন বাসায় থাকতো? এখানে মিরপুর 12 নম্বর ডি ব্লকের নির্বাচন করতো। হ্যাঁ, সাতক্ষীরা নির্বাচনী এলাকা থেকে যখন কোনো কাজে আসতো তখন ঢাকা এসে ঢাকার মিরপুরের 12 নম্বরের ডি ব্লকের 29 নম্বর রোডের কাছে ডুইপনগর, ওখানে এই বোনের বাসায় এসে এমপি থাকতো রাত্রে। আসলে আমার বোনের বাসাটা যথেষ্ট ছোট ছিল, মাত্র 13,000 টাকা 2 রুমের একটা বাসা। সেখানে আসলে এমপি লোকজন নিয়ে থাকার মতো না, তারপরে এখানে থাকতো। তো আমি বিষয়টা নিতাম যে হয়তো বা আন্তরিকতার থেকে থাকতেছে, সে চাইলে আরো ভালো ভালো জায়গায়, ভালো অনেক বড় বড় নেতা পর্যায়ে বা তাদের অফিসের সংগঠনের আরো অনেক ভালো জায়গায় সে থাকতে পারতো। তো সে যখন বারবারে এসে এখানে থাকতেছিল, তো আমি বিষয়টা আন্তরিকতা মনে করে আমি স্বাভাবিকভাবে নিয়েছিলাম বিষয়টা। তো এইভাবে নির্বাচন হলো, সে পাশ করলো। পাশ করার পরে যখন শপথ গ্রহণ করতে আসলো, তাও এখানেই থাকলো কয়েকদিন। তো শপথের পরে যখন এক নাগারে অনেকদিন থাকতে হবে এখানে, তখন বাসা তো খুবই ছোট। তো দোকানের সাথে, মানে দোকানের মালিকের বাড়ি, দোকানটা যার কাছ থেকে ভাড়া নেওয়া উনি হলো আতিক সাহেব। এই আতিক সাহেবের দোকানের পাশে আরেকটা বাড়ি আছে, দোতলা বাড়ি। আতিক সাহেব বৃদ্ধা মানুষ, ওনার ওয়াইফ আর উনি নিচতলায় থাকেন, ওপরতলা মানে দোতলা সম্পূর্ণ ফাঁকা থাকে, দোতলা 2টো রুম। তো আমার বোনের বাচ্চা মরিয়ম তো এবার SSC পরীক্ষা দিছে। তো পরীক্ষার আগের কথা বলতেছি, পরীক্ষার আগে ওই বাসায় অনেক লোকজন আসে বলে, তো যখন ওই ছোট বাসার মধ্যে মানে অনেক লোকজনের যাতায়াত, তখন ওই মেয়ের পড়ার ক্ষতি হচ্ছিল, মেয়ের পরীক্ষা সামনে, SSC পরীক্ষা, পড়ার ক্ষতি হচ্ছিল। তো ওই মেয়েকে এই যে আতিক সাহেবের বাসা, মানে ওই দোকানের মালিক, যে দোকানের জায়গার মালিক, ওই আতিক সাহেবের বাসার দোতলায় মেয়েকে রাখা হয়, যে ওর পড়ার ক্ষতি হচ্ছে, ও ওখানে থাকবা। ওরাও আগ্রহ করে নেয় যে ওর তো পড়ার ক্ষতি হচ্ছে, ওকে আমাদের এখানে রাখো, আমাদের এখানে তো রুম খালি পড়ে আছে। তো এখান থেকে আমিও ওই বাসাতেই থাকি, মানে আমার জায়গাটাও পরিষ্কার করার দরকার। আমি চাকরি করতাম আগে, চাকরি বাকরি ছেড়ে আমিও মনে করলাম ব্যবসা করব। তো আমি আমার ওই ভগ্নিপতির সাথেই আমি ব্যবসা শুরু করলাম। এটা হলো খেজুর বা তেঁতুল, এই ধরনের সিজনারি জিনিস, একটা ছোট পিকআপের মধ্যে থাই গ্লাস দিয়ে ডেকোরেশন করে ওই ভ্রাম্যমান দোকান হিসাবে আমি ব্যবসা করতাম। তারপরে হঠাৎ করে এই এমপি হওয়ার পরে আমার ভগ্নি জামাই বলল যে খালু আমাকে কন্ট্রাক্টরি লাইসেন্স করে দিছে, 1ম শ্রেণীর কন্ট্রাক্টরি লাইসেন্স, কিন্তু কন্ট্রাক্টরি কাজের আমি কিচ্ছু বুঝি না। আমার ভগ্নি জামাই আমাকে বললো যে দেখো তো কিভাবে টেন্ডার সাবমিশন করতে হয়।
এই দায়িত্বটা সম্পূর্ণ তোমার কাছে থাকবে, এখানে এমপি তুমি আর আমি আমাদের 3 জনের ব্যবসা থাকবে। তো এই মর্মে আমি ওই খেজুরের ব্যবসা বাদ দিয়ে গাড়িটারি আরেকজনের দায়িত্ব দিয়ে আমি ওই টেন্ডারের কিভাবে টেন্ডার সাবমিশন করব কন্ট্রাক্টারি ব্যবসার দিকে ফোকাস করলাম বেশি। তো আগে তো সব টেবিলের নিচে দিয়ে হতো টাকা দিলে, এখন তো সব অনলাইন, সমস্ত কাগজ রেডি করা লাগে, একটা কাগজ জমা দিলে পরের অপশনটা আসে। তো এভাবে প্রায় 40টা থেকে 45টা কাগজ বানাতে হলো আমাদের টেন্ডারে, ফাইনাল টেন্ডার সাবমিশনে যেতে। তো এই কাগজ বানাতে বানাতে আমি ওই বোনের বাসায় থাকি বা ওখানেই খাওয়া দাওয়া, আমি বা ব্যবসার পার্টনার, এমনকি আমার নামে বা আমাকে গ্রান্টার রেখে কয়েকটা ব্যাংকের থেকে লোনও নিছে, সেখানে আমার চেক টেক দেওয়া আছে অলরেডি, মানে আমাকে জামিন রেখে সে ব্যাংকের লোন নিছে তার প্রতিষ্ঠানের নামে। তার প্রতিষ্ঠানটা আগে ছিল হলো মাসুম জেনারেল স্টোর, পরে এই যখন ওই কন্ট্রাক্টারি লাইসেন্স করলো তখন তো জেনারেল স্টোর নামে তো আর কন্ট্রাক্টারি লাইসেন্স হবে না, লাইসেন্স হলো মাসুম এন্টারপ্রাইজ নামে, সাথে সাথে আবার দোকানের নাম পরিবর্তন করে দিল মাসুম এন্টারপ্রাইজ। তো থাক, আমি দেখতেছিলাম যে হয়তো আন্তরিকতার জায়গা থেকে এমপি তার বাসায় এসে থাকতেছে, হয়তো তাকে কোনো কাজ কামে সুপারিশ করবে, কন্ট্রাক্টারি কাজে তো ক্ষমতা ছাড়া হয় না। তো এভাবে চলতে চলতে গত 18ই জুন শিক্ষা অধিদপ্তরে আমি হলো এনলিস্টমেন্ট করছি। ওখান থেকে ওরা একটা ব্লু বুক দেয়, ওদের ওখানে একটা সদস্যতা হওয়ার পরে ওরা একটা ব্লু বুক দেয় ওখান থেকে। তো সেই বইটা আনতে যাব শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সেগুনবাগিচা শিক্ষা ভবনে। 18 তারিখ বৃহস্পতিবার বিকাল 2টার সময় আমি যাচ্ছি, মানে 18 তারিখ বৃহস্পতিবার আমার ভাগ্নি সহ আমি ভাগ্নিকে নিয়ে হলো ওই একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে যাই আর একটা ইংলিশ কোচিং সেন্টারে যাই ওকে ভর্তি করার জন্য। সকালের থেকেও আমার সাথেই ছিল 1টা পর্যন্ত, 12টা পর্যন্ত, 12টার দিকে আমরা বাসায় ঢুকি। তারপরে আবার 2টোর সময় ও আমার সাথে বের হবে যে ওই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ওই ব্লু বুকটা আনতে যাব সেগুনবাগিচা। এরকম পরিকল্পনা করা আগের থেকেই, যে ওর পরীক্ষা পরবর্তী সময় বাসায় ভালো লাগতেছে না, বাইরে একটু ঘুরবে। তো হঠাৎ করে ওই 18ই জুন বৃহস্পতিবার আমার ভগ্নী জামাই ফোন করে আমাকে যে ওবায়দুল্লাহ এমপি যাচ্ছে বাসায়, রান্না করতে বলো কাকুলিকে। তো হ্যাঁ, এই এমপি হলো এর মধ্যে এই এমপি হোস্টেল পাওয়ার পরেও, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এমপি হোস্টেল পাওয়ার পরেও সে বললো মাসুম আমি তোমার বাসায় থাকবো। তো মাসুমের বাসা তো 2 রুমের বাসা, ওখানে থাকার মতো না। তো মাসুমকে তখন মাসুমের বাসায় কয়েকদিন রেখে মাসুমের মেয়ে যে বাসায় থাকে, ওই যে আতিক সাহেবের বাসা দোকানের পাশে, ওই বাসায় ওই দোতলায় এমপিকে শিফট করলো। হয়তো কোনো ভাড়া দিতে চাইছিল কিনা, আমি ওই খবরটা রাখি না, তবে এমপিকে ওখানে শিফট করলো পিএ সহ। এখন পিএ 1 দিন কিংবা 2 দিন ছিল ওখানে, থাকার পরে পিএকে টেকনিক্যালি সরাই দিল এমপি, যে বিষয়টা ওরা ভালোভাবে নিচ্ছে না বাড়িওয়ালারা, তুমি মাসুমের বাসায় যেয়ে ঘুমাও। এটা পিএ আমাকে বলছে, পিএ হাসান, এমপির পিএ হাসান, সে আমাকে পরে বলছে যে আমি তো সব জানি, এই শুরু থেকে আমি জানি, আমাকে যখন ওই বাসা থেকে সরাই দিল তখন থেকেই তো এই লটর পটর চলতেছে। এটা পিএর ভাষ্য। তো তারপরে ঠিক ওই সময় কোনো একদিন মাননীয় স্পিকার সংসদে এই গাজী নজরুল ইসলামকে প্রশংসা করে যে বিরোধী দলে অমুক আছে মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম। তো সেই দিন সেই খুশিতে, মানে আমি পরবর্তীতে যখন আমার ভাগ্নির কাছ থেকে স্টেটমেন্ট নেই তখন সে বলে, আমি যখন জিজ্ঞেস করলাম যে তোদের মধ্যে কতদিন ধরে সম্পর্ক চলতেছে, তো বললো যে যেদিন স্পিকার সংসদে প্রশংসা করে এমপিকে সেদিন আমরা এক ঘরেই ছিলাম, মানে সেদিন সে আমাকে জড়াই ধরে এবং সেদিন আমরা ওই দোতলায় তো আর কেউ থাকতো না, নিচে বুড়া আর বুড়ি থাকে, মানে বাড়িওয়ালারা 2 জন নিচে থাকে আর ওপরে 2 রুমে ওরা 2 জন থাকতো, এমপি আর আমার ওই ভাগ্নি। তা আসলে এগুলো আমি কিছুই জানতাম না, আমি জানছি হলো এই 18ই জুন বৃহস্পতিবার। ওই তো আমি তো ভাগ্নিকে আমার সাথে বের হওয়ার কথা। তো যখনই আমার বোনের জামাই ফোন দিল যে এমপি বাসায় যাচ্ছে, ওরকম কারণে বাসায় চলে আসতো। এমনকি ওই সংসদের থেকে লাঞ্চের বিরতিতে সে সংসদের খাবার না খেয়ে এখানে খেতে আসতো। সেই সংসদ মানিক মিয়াতে তার হোস্টেল আছে, হোস্টেলে অন্য লোকজন থাকে, সে এখানে আসতো খেতে। তো জাস্ট এটা আমি আসলে আন্তরিকতাভাবে নিয়েছিলাম। এই 76 বছরের মানুষের ভিতরে যে এরকম মানে কুরুচি সম্পূর্ণ একটা মানসিকতা ছিল আমি বুঝতে পারিনি। তো এই গেমটা চলতেছিল ভিতর আরো আগের থেকেই, মানে সেই সময় থেকে। তো এই 18 তারিখ আমি চলে গেলাম ওই শিক্ষা অধিদপ্তর ওই ব্লু বুকটা নিতে, কন্ট্রাক্টারি লাইসেন্সের ওখানে সদস্যতা হওয়ার পরে ওরা ব্লু বুক দিল, সেটা নিয়ে যখন আমি বাসায় আসি তখন রাত 9টা বাজে। অন্য কাজ কাম মিটায় বাসায় ঢুকি, তো বাসায় কেউ নাই। তা আমি ঢোকার আধা ঘন্টা পরে আমার বোনের জামাই মাসুম, বোনের নাম কাকুলি, বোনের জামাই মাসুম আর ওই মেয়ে মরিয়ম আর ছোট 2টো মেয়ে, ওরা সব একসাথে বাসায় ঢুকছে 9:30 কিংবা 10টার দিকে। হঠাৎ করে আমি মরিয়মের মুখের দিকে তাকিয়ে দেখলাম যে ওর মুখে কালো কালো দাগ,
কালো কালো সোপ, মানে দেখেই মনে হচ্ছে যে কেউ খুব শক্ত করে জোরে করে চুমা দিছে। মানে মেয়েটা তো খুব সুন্দর ফর্সা এবং ওর ত্বকটা অন্যরকম, ওই যে দুধে আলতা যেটা বলে টোকা মারলে লাল হয় এরকম। তো মনে হয় মানে দেখেই বোঝা যাচ্ছে যে কে ব্যবহার করছে। তো সাথে সাথে আমি প্রশ্ন করলাম মানে তীরের মতো, এই তোর মুখে কি হয়েছে? সবাই চুপ, সবার চুপ, মুখটা অন্যরকম। ওখান থেকে আমার বোন উত্তর করতেছে যে ওই কি মাখছে, উকটান না কি মাখছে, তাই মুখে দাগ হয়েছে। তা আমি আমার কাছে প্রশ্ন করলাম যে এটা উকটান মাখলে এরকম উকটান কোম্পানি বাজারে ছাড়বে? কোন কোম্পানির উকটান? লিজান। কই প্যাকেটটা, কই প্যাকেটটা? আমি আমার আয়ত্তে নিয়েছিলাম, সেটা আর আমি রাখতে পারিনি, আমার কাছে ওদের ঘরেই রয়ে গেছে। তো দেখলাম লিজান উকটানের একটা প্যাকেট আমাকে ধরাই দিল। তা আমার দেখে মনে হয়েছে যে না, এটা উকটান মাখার কোনো দাগ না। তো ও খাওয়া দাওয়া ও স্বাভাবিক হলো, পর মানে ও ফ্রেশ ট্রেশ হলো, আমিও আমার খেয়াল হলো ওর দিকে। আমি কেমন থেমে গেলাম যে এটা কি হতে পারে। পরে আরো রাত্রে আমি ওর কাছে কয়েকটা প্রশ্ন করলাম যে তুই এমপি কখন আসছিল, আর এমপি কটার সময় বের হয়ে গেছিল, আর তোরা বাসার থেকে বের হয়ে কোথায় গেছিলি, তারপরে কোথায় গেছিলি? এই 4টা প্রশ্ন আমাকে যে উত্তর দিল, আমি পরের দিন ওই উত্তর 4টা মিলাতে গেলাম। প্রথম বললো যে আমার একটা খালাতো বোন থাকে এই দোকানের পাশে, মাসুম এন্টারপ্রাইজের পাশে একটা খালাতো বোন থাকে, তার বাসা আছে, বাসা ভাড়া করে থাকে, অন্য কাজ কাম করে। তো ওর কথা বললো, আর ওই যে ওই দোতলা আন্টির কথা বললো, আতিক সাহেবের বাসার কথা বললো, যে এই 2 জায়গায় গেছিল। তো এই 2 জায়গায় আমি গেলাম, তো শুনলাম যে আতিক সাহেবের বাসায় যায়নি, আর আমার খালাতো বোনের বাসায় গেছিল, সেটা অনেক দেরিতে। তার মানে এমপি বাসার থেকে সে আমাকে তথ্য দিয়েছে হয়তো 4টার দিকে বেরোইছে, কিংবা হয়তো বা তারপরে বেরোইছিল, আরো পরে সরাসরি ওখান থেকে ওই খালাতো বোনের বাসায় গেছে। তো যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি ওকে ঢোকার সময় কি ওর মুখের দিকে খেয়াল করছিলেন, ওর মুখে কোনো দাগ ছিল? আমার খালাতো বোনকে জিজ্ঞেস করতেছিলাম, সে আমার বয়সে বড়। তো বললো হ্যাঁ, ওর মুখে দাগ ছিল। তা আমি বললাম যে আফা, আপনি তো ভাত খাই, আপনিও ভাত খান, এই দাগটা কি উকটান মাখা দাগ? আপনার কি মনে হয় এই দাগটা কিসের দাগ হতে পারে? তা হাসতে হাসতে বলতেছিল, মানে হে হে, মানে উনি খুব ছোটকাটা আর কি, হাসতে হাসতে বলতেছিল যে এটা এমপির কামড়াবার দাগ। তার মানে এর আগের থেকে যখন ওই বাসার থেকে যখন বের করে দিছিল, আমি একটু মিস করছি, ওই যে দোতলায় যে থাকতো, ওই দোতলার থেকে হঠাৎ করে মেয়ের সামনে পরীক্ষা বলে, মেয়ের পরীক্ষার পড়ার ক্ষতি হচ্ছে বলে ওই বাড়িওয়ালারা নিজের গরজে ওখানে রাখছিল দোতলায়। তো পরবর্তীতে মাসুম সেখানে এমপিকে শিফট করলো, তারপরে হঠাৎ করে ওখান থেকে বের করে দিল, তখন এই ছোট বাসায় আবার চলে গেল। কি কারণে যে বের করে দিল, আমি আসলে বাইরে ওই, আমি তখন মগবাজার থাকতাম, এই কন্ট্রাক্টারি কাগজপত্র রেডি করতে ওদিকে বেশিরভাগ থাকতাম, আমি ওটা জানি না। তবে এটুকু জানি যে ওই বাসায় আর থাকে না, বাসা খুঁজতেছে, তারা বাসা দেখতেছে। দেখতে দেখতে 1 সপ্তাহের ভিতরে, এটা সম্ভবত 23 তারিখ হবে, এরকম 1 সপ্তাহ ছিল আর মাস শেষ হতে। তো 1 সপ্তাহের ভিতরেই স্বপ্ননগরের পরে আলীনগর রোজ গার্ডেনে বাসা নিল 45,000 টাকা ভাড়া। আগে ছিল 13,000 টাকার বাসা, এখন নিচে 45,000 টাকার বাসা। আমি অবাক হলাম যে এত দামি বাসা কেন? এমপির হোস্টেল আছে, সে তো হোস্টেলে থাকবে বা থাকতে পারে। তো আমার বোনের জামাই জানালো না, এমপি আমাদের সাথে থাকবে, ভাড়া সে অর্ধেক দিবে, এখানে ভাড়াও সে অর্ধেক দিবে, আমাদের সাথেই থাকবে। তো আমি বিষয়টা আন্তরিকতার সাথে নিলাম যে আমাদের কাজ কামের জন্য হয়তো। এখন একটা প্রশ্ন করে একটু শর্ট করে দিই, আপনার বোন, চলো যেমন বোন জামাই, তারা সহযোগিতা করেছে, কেন সহযোগিতা করেছে? ওই যে লাইসেন্স, ওই যে কন্ট্রাক্টরি লাইসেন্সের, হ্যাঁ ওইটা ওই প্রসঙ্গটা সামনে আসতেছে। বলে ফেলেন যে ওনারা এত, আপনার বোন আর বোন জামাই ওনার প্রতি এতটা আগ্রহী কেন এমপির প্রতি? হ্যাঁ, এমপির প্রতি ওই কন্ট্রাক্টরি লাইসেন্সে হলো কাজ বাদায় নেবে, মানে কাজ ক্ষমতা ছাড়া তো কাজ পাওয়া যায় না, এমপি সুপারিশ ছাড়া তো আসলে টেন্ডারির কাজ মাছ এই সমস্ত। তো সেটাও বুঝতেছিলাম যে এখান থেকে আমি বিষয়টা স্বাভাবিকভাবে নেই যে এমপি আমাদের সাথে থাকতেই পারে। হয়তো মাসুম নিজের থেকে হইলেও 20,000 টাকা ভাড়া বেশি দিয়ে হইলেও সেটা হয়তো অন্য দিক থেকে মাসুম ইনকাম করে নিবে, এমপির সুপারিশ, এমপির যোগাযোগে তাক চাকরির সুপারিশ টিস করে তদবির করে। তো যখন এই 18 তারিখে আবার ফিরে আসি, 18 জুন রাত্রে যখন আমি ওর মুখে দাগ দেখি, তখন ওই পরের দিন তো আমি ওর প্রশ্নগুলো, রাত 3টার দিকে ও দেখি সোফায় শোয়া, তখন আমি আমার মোবাইলে ছোট বাটন ফোনে আমি ওর মুখের ছবিটা নেই, মানে ছবিটা মানে দেখেই মানে ভুলে যাওয়ার মতো না, আমি ছবিটা আমার কাছে ছিল, আমি ডিবিতে দেওয়া আছে আমার চিপসটা, মেমোরিটা ওখানে 3 তারিখ আছে ওই ছবির সাথেই। তো ওই রাত্রে 3টার দিকে তো ছবি নিলাম, পরের দিন হলো আমি মানে ওই ওর 4টা প্রশ্নের উত্তর আমি মিলালাম, তো দেখলাম ও একটু এদিক সেদিক বলছে, তবে ঘটনাটা ওই ঘরের থেকেই ঘটায় গেছে, ঘরের থেকে যখন বেরোইছে তখনই ওর মুখে দাগ ছিল। আর এই কাজটা এই এমপির দ্বারাই সংগঠিত হয়েছে বা হচ্ছিল আগের থেকে, এটা আমি জানতে পারিনি। পরে ওই দিন রাত্রে 21 তারিখ সম্ভব, 20 তারিখটা ভুলে গেলাম, যাই হোক ওই দিন রাত্রে আমি আমার
ভাগ্নিকে খুব খেয়ালে রাখি, নজরে রাখি। দেখলাম রাতে 3টার সময়ও সে ঘুমাচ্ছে না, ঘরে লাইট জ্বলতেছে। তা আমি সাথে সাথে সে কথা বলতেছে। তা ছোট একটা টেকনিক আমার জানা আছে যে যে কোনো খালি গ্লাস নিয়ে দরজার সাথে লাগায় ওটার সাথে কান লাগালে সাউন্ডটা বেশি। ভিতরে সাউন্ডটা একটু বেশি আসে। ওভাবে আমি শুনলাম যে সে কারোর সাথে কথা বলতেছে ফোনে। তা আমি নক করলাম, নক করলে খুললো। খোলার পরে আমি বললাম মোবাইলটা দাও। আমি জিজ্ঞেস করলাম যে তোমার কাছে মোবাইল আছে? আমি বললাম মোবাইলটা দাও। বললো না, আমার কাছে কোনো মোবাইল নাই। 3-4 বার পরে বললো যে হ্যাঁ দিল, আমার মোবাইলটা ফেরত দিল। মোবাইল কই পাইছো? এমপি দিছে। তা আমি দেখলাম আমার ভিতরে একটা সিমও আছে। নাম্বারটা কার? নাম্বার সহ, সিম সহ এমপি আমাকে মোবাইল দিছে। তো তখন তো আর আমার বুঝতে বাকি নাই যে ওই দাগ কোত্থেকে কেমনে কি। তখন আমি ওকে বললাম যে তুই আমার কাছে সব সত্য কথা বল, আমি অন্তত পক্ষে তোকে হেল্প করব। ও আমার উপরে আস্থা রেখে ও সবই সত্য কথা বললো যে এই ঘটনা। আমি যখন জিজ্ঞেস করলাম যে কতদিন ধরে তোদের মধ্যে এই সম্পর্ক, তখন ওই কথাটা বললো যে ওই স্পিকার যেদিন প্রশংসা করে সংসদে সেদিন এসে জড়াই ধরে, সেদিন তারা এক ঘরের থেকে, ওই দোতলার থেকেই শুরু। হয়তো এই বিষয়ে কিছু ওই আতিক সাহেবের বউয়ের চোখে পড়ছে, যে কারণে বের করে দিছে। তা আপনারা হয়তো ভিডিওটা যে আসলো, ওই ভিডিওটা কি এই বাড়িতেই ছিল? না, ওটা অন্য জায়গায়। ওটা ওই প্রসঙ্গটা পরে আসতেছে। ভাগ্নির সাথে তো ভিডিও আছে, বিভিন্ন জায়গায় আছে। মানে আমি ভাগ্নির ভিডিওটা হ্যাঁ, কিভাবে আসছে বা এটা কে করেছে? আমি যেটা জেনেছি, আমি তো 18ই জুনে আমি জানতে পারি, সেখান থেকে 2-3 দিন তদন্ত করে বের করি যে এমপির সাথে তার অনৈতিক সম্পর্ক চলতেছিল। এর আগেও তারা বিভিন্ন জায়গায় গিয়েছে, যেটা আমি জানতাম না, আমি জানিও না। তো ওই ঘটনার পরে আমি সরাসরি আমার ভাগ্নিকে নিয়ে ওই এমপি হোস্টেলে চলে যাই। যে এমপির রুমে ঢুকে, রাত্রে বৃষ্টি হচ্ছিল, অনেক পানি জমে গেছিল হোস্টেলের সামনে, রুমে এমপি বসা। তখন এমপির রুমের দরজাটা আমি লাথি মেরে বন্ধ করি। মানে আমি তখন প্রচন্ড রেগেছিলাম। এই যে এখন বলতেছি না, আমি খুব মানে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে যে এইরকম 76 বছরের একটা মানুষের কাছে, একটা জনপ্রতিনিধির কাছে যদি 17-18 বছরের একটা মেয়ের সম্মানটা সে নিজের থেকে যদি রক্ষা না করে ভক্ষক হয়, তাহলে সে জনগণের কি করবে? মানে এই বিষয়টা আমার মানে প্রচন্ড রেগে গেছিলাম আমি। তা আমি ওই তার ঘরের দরজা যখন আমি লাথি মেরে বন্ধ করি, সে তখন দাঁড়িয়ে ওঠে বসার থেকে। পরে আমি মানে খুব ক্ষিপ্ত হয়ে, আমি যখন রেগে যাই তখন আসলে আমি সাজায় গোছায় মানে কিছুই বলতে পারি না, খুব মানে এক্সাইটেড হয়ে যায়। পরে আমি সংক্ষেপেই যে আপনার মতো মানুষের কাছ থেকে এটা আমরা কেন আশা করব, এটা কেন পাবো, আপনি এই ঘরে কিভাবে করলেন, আপনি, ওর বয়স কি আর আপনার বয়স কি? তখন বললো যে মাপ চাইলো আমার কাছে। এ খুব মাপ চাইতে পারে। ঘরে কি একাই গিয়েছে? হ্যাঁ, ঘরে। তার পিএ বাইরে ছিল। তার আপনার ভাগ্নির সাথে যে ভিডিওটা, ওইটা কোথায়? ওটা তো পরে আমি যাচ্ছি ওই প্রসঙ্গে। মানে আমি শুরু, মানে আমি কিভাবে জানলাম, আমি কিভাবে এর মধ্যে ইনভলভ হলাম। তো আমরা যখন ঘরে ঢুকি তখন পিএ দেখছে, পিএ আর এমপি ছাড়া আর কেউ থাকতো না ওখানে। কিংবা আরেকটা লোক থাকতো, দেলোয়ার মাস্টার। এই দেলোয়ার মাস্টারের সিমটা ওই মোবাইলে দিয়ে ওখানে ওকে দেওয়া হয়েছিল। মানে দেলোয়ার মাস্টারকে বলছে যে একটা সিম কিনে দাও, ওই সিম দিয়ে মোবাইলটা ওকে দিছে। এই দেলোয়ার মাস্টার হলো, সে প্রাইমারি স্কুলে চাকরি করে, একটা মামলা করছে, সেই মামলাটাও চালায়, সেই সুবাদে এমপির কাছে থাকে বা আসে। তো আমি যখন এমপিকে এই সমস্ত কথা বললাম, সে আমার কাছে মাপ চেয়ে বললো যে ওখানে ওই দোতলায়, ওই যে আতিক সাহেবের ওই দোতলায় থাকাকালীন একটা কিছু হয়ে গেছে একসাথে থাকাকালীন। তবে অন্য দেশে, ইসলামী রাষ্ট্রে এটা জায়েজ আছে, মুদ্রা বিয়া, টাকার বিনিময়ে ভোগ করা, যেটা বুঝলাম পরে। তো ঘৃণায় আমার মানে আমি থেমে গেলাম যে এই লোক বলতেছে কি। হাদিসও বললো, আবার কোরআনের আয়াতও বললো যে আল্লাহর সাথে শিরিক করলে সেই গুনাহটা আল্লাহ মাফ করবে না, তাছাড়া এরকম অনেক গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহর সাথে শিরিকের গুনাহ ব্যতীত আর সব গুনাহ মাফ করে। মানে সে তার পক্ষে কয়েকটা যুক্তি তুলে ধরলো। তা আমিও দেখতেছিলাম যে আসলে আমার মুখের কথায় কোনো দাম নাই, সে যা বলবে সেটাই আইন, আমার একটা শক্ত প্রমাণ দরকার। তা আমি ওখানে তার সুরে সুর মিলালাম। ঠিক আছে, তাহলে আপনাদের মুদ্রা বিয়ে আমি মেনে নিলাম, আমার মধ্যেই থাকবে, আমি আর কাউকে কিছু বলবো না। কিন্তু আমি যে আসতেছিলাম, মানে আমি পাথরের মতো হয়ে গেছি যে এটা কি করে সম্ভব হলো। আর এই লোক এখনো নিজের পক্ষে সাফাই গাচ্ছে, বলতেছে এটা আল্লাহ তাআলা মাফ করে দিবে, এই সেই ওই। আমি সরাসরি এসে আমার বোন আর বোনের জামাইকে বললাম, আর মোবাইলটাও দিলাম যে এই ঘটনা ঘটাইতেছে এমপি। তা আমার বোনের জামাই, আমার মাও ছিল, আমার মা ওদিনই গ্রামের থেকে বেড়াতে আসে ওই বোনের বাসায়, আমি যেহেতু ওখানে থাকি। আমার বোনের জামাই বলতেছে, ওবায়দুল্লাহ চেপে যাও, এমপিকে হাতে রাখতে হবে, আমাদের সামনে অনেক কাজ। এই কন্ট্রাক্টরি লাইসেন্সে অন্তত পক্ষে 2-4টা কাজ না ধরা পর্যন্ত তো আমাদের লাইসেন্সের ভ্যালু হবে না। প্রথম শ্রেণীর লাইসেন্স 1 মাস আগে করছি, এর মধ্যে অলরেডি আমরা 5টা টেন্ডার সাবমিশন করে ফেলছি। একটা এলজিইডিতে, আর 4টা হলো সাতক্ষীরা জেলা শ্যামনগর থানার শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে।
ওই প্রকৌশলীকে ঢাকা কোথা থেকে যেন বদলি করায় নিয়ে গেছে, মানে বদলির দিন এই মাসুমের বাসায় এনে খাওয়া দাওয়া করায় তারপরে ওই পদে নিয়ে বসাইছে শ্যামনগরের প্রকৌশলী অফিসারকে, শিক্ষা প্রকৌশলী অফিসারকে, যে আমাদের কাজ দেওয়ার জন্য, এই মাসুম এন্টারপ্রাইজকে কাজ দেওয়ার জন্য। তো সেখানে কিন্তু আমারও ব্যবসা, আমারও ক্ষতি হয়েছে, আমি কিন্তু আমারও ক্ষতি করছি। তো তারপরে আমার ভগিনী জামাই যখন আমাকে বললো যে তুমি চেপে যাও, এমপি কে হাতে রাখতে হবে, তখন আমি আরো পাথর হয়ে গেলাম, মানে নির্বাক হয়ে গেলাম। এমনিতে আমি নির্বাক, মানুষের সাথে খুব কম কথা বলি, এই চারিপাশের মিথ্যাচার, অনাচার, দুর্নীতি মানে এগুলো দেখতে দেখতে আমি কেমন চুপ হয়ে যাই বা চুপ হয়ে গেছি। আমার কথার মধ্যে অনেক জড়তা, কথা না বলতে বলতে। চা পান বিড়ি সিগারেট বা চার দোকানে আড্ডা দেওয়ার কোনো অভ্যাস আমার নাই কখনো দিন। আমি চুপ থাকতে থাকতে আমার কথায় অনেক জড়তা আছে। তা আমি আরো পাথর হয়ে গেলাম যে বাপ হয়ে কি বলে এটা। তার যা হয়েছে, ছোট দোকান ছিল তার সে ঢাকায় আসছে মাত্র 4 বছর। তার প্রথম 1 বছর আমি তার সংসার চালাই বা ঢাকায় আসার সমস্ত সিঁড়িগুলো বানাই দেই। তারপরে সে মুদি দোকানের ছোট ব্যবসা থেকে আস্তে আস্তে বড় ব্যবসা হয়েছে। দৈনিক তার 70-80 হাজার টাকা বেচা কিনে আছে দোকানে। তার আর কি চাই, এটাই তো তার কাছে বেশি। আমার বোনের জামাই যখন বললো চেপে যাও, এমপি কে হাতে রাখতে হবে, তখন আমার প্রচন্ড জিদ হলো, যে সবগুলা মানুষের মুখোশ আমি খুলে দিব। এখানে আমি দেখতেছিলাম আমার ভাগ্নিও প্রচন্ড লোভে পড়ে গেছে, 18+, প্রচন্ড লোভে পড়ে গেছে। আমার বোনের মুখে আমি সরাসরি থু দিলাম যে তোর ঘরের ভাত আর আমার পেটে ঢুকবে না। ওদিন রাত্রে আমি ব্যাগ নিয়ে বের হয়ে যাই, বাসার থেকে চলে যাই, আর বলে দেই যে তোদের সাথে আমার ব্যবসা বাণিজ্য সব শেষ, আমার দরকার নেই তোদের সাথে ব্যবসা বাণিজ্য করার। পরে এমপিও আমাকে ফোন করে, যেহেতু আমি সব জেনে গেছি। মাসুমও ফোন করে, আমার হাতে পায়ে ধরার মতো অবস্থা, যে আমাদের সাথে থাকতে হবে, তোরে একটা গাড়ি কিনে দিচ্ছি। এমপি যে কদিন ঢাকায় থাকবে, মানে এমপি নিজেও বলছে যে আমি একটা গাড়ি কিনবো, এক্সনোহা গাড়ি, তোমার কাছেই থাকবে গাড়িটা, আমি যে কদিন ঢাকা থাকবো আমাকে নিয়ে ঘুরলে, বাকি সময় গাড়িটা তোমার, তুমি রেন্টে কার বা তুমি তোমার মতো করে ব্যবহার করলা, উবারে চালাইলে। তা আমি চিন্তা করলাম এই মানুষগুলোর মুখোশ খুলতে আমার তো তাদের পাশে থাকা, তাদের পাশে না থাকলে তো আমি মুখোশটা খুলতে পারো না। আমি আবার কাম ব্যাক করি, ফিরে আসি। সেই মতো ওরা আমার জন্য গাড়ি দেখে, বিভিন্ন জায়গায় শোরুমে গাড়ি দেখে, দেখতে দেখতে গাড়ি মিলতেছিল না, বললো আরো 1-2 মাস পরে আমরা গাড়িটা কিনবো, আপাতত ভাড়ার গাড়ি নেই। একটা বডি কন্টাকে ভাড়া নিল 30,000 টাকা মাসিক ভাড়ায়। 6 তারিখ রানিং মাসের 6 তারিখ 6 জুলাই গাড়িটা ভাড়া নেওয়া হলো। দেশ রূপান্তর আছে না, এনসিপির অফিস, ওই বিল্ডিং এর কারোর একজনের কাছ থেকে। তো ওখান থেকে গাড়ি আনার পরে এমপিতে বাড়িতে ছিল, বাড়ির থেকে আসলো, আসার পরে আসলে এই কদিন আমি তার সাথে ছিলাম 6 তারিখের থেকে 13 তারিখ। সে আমাকে কোথাও ইবনে সিনা হাসপাতালে গেছে, ইত্যাদি ইত্যাদি অনেক জায়গায় সে আমাকে ড্রাইভার হিসাবে পরিচয় করায়নি, সে আমাকে ভাগ্নে হিসাবে পরিচয় করাইছে, প্লাস PA2 হিসাবে পরিচয় করাইছে। বা আমাকে বলছে যে তোমাকে ড্রাইভার হিসাবে নিয়োগ দিলাম না, তুমি আমার PA2, PA তো একজন আছে আর একজন। আর আমাকে লোভ দেখালো যে তোমার জীবনটা আরেক রকম হয়ে যাবে, তুমি তো 16-17 বছর ঢাকা আছো, কিছু করতে পারো নাই, দেখো আমার সাথে থেকে জীবনটা কত সুন্দর, তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আর গাড়ি তো দিলই, বললো যে 15-16 লাখ টাকার একটা এক্সনোহা গাড়ি কিনবে, আপাতত একটা ভাড়ার গাড়ি দিছে। আর এই সবের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসতেছিল যে আমি ওই লোকটার পাশে থাকতে পারতেছিলাম না। আমি আমার বিবেকের কাছে, যে বিবেক আত্মসম্মানবোধ বিসর্জন দিয়ে এই টাকা পয়সা আমি কি করব। তো যা হোক, আমি তার মুখোশটা খুলে দিতে আমার শক্ত এভিডেন্স দরকার ছিল, সরাসরি প্রমাণ। সেই সরাসরি প্রমাণ জোগাড় করতে আমি এর মধ্যে দেখতেছিলাম যে তারা কুকুর, মানে কার্তিক মাসের কুকুর যেমন করে না রাস্তায় রাস্তায়, এই মেয়েও বিভিন্ন জায়গায় চলে যায়, আর ওইরকম জড়াজড়ি করে। তার মধ্যে একটা হলো এই দিশা টেকনিক্যাল সেন্টার, কম্পিউটার ট্রেনিং সেন্টার। ওখানে আমার ভাগ্নি মরিয়ম কম্পিউটার শিখতো। হঠাৎ একদিন আমার গাড়ি নষ্ট হয়েছে, মানে একটা প্লাগ শর্ট হয়ে গেছে। ওই মালিককে ফোন করছি, মালিকের লোক আমাকে যে ঠিকানা দিছে ওই দিশার পাশে সেলিমের গ্যারেজ, সেলিমের সিএনজি অ্যান্ড এলপিজির টুইনিং করে ওরা, তো ওদের কাছে ওদের ঠিকানা দিয়ে পাঠাইলো। ওখানে আসছি আমি, তো এমনভাবে এমপি টাইম মিলাই আসছে যেন 1টার সময় ওর কোচিং শেষ হয়, ওর সাথে দেখা করতে পারে। তো সেই মতো আমি এমপিকে নামাই দিছি। দেওয়ার পরে আমি ওখানে যে গাড়ি কাজ করাইছি, প্লাগ পরিবর্তন করে টুইনিং করে 1000 টাকা বিল হয়েছে। বিল দিব, আমি এমপিকে ফোন দিচ্ছি, ফোন ধরতেছে না। তো মিস্ত্রিকে বললাম আমি এসে টাকাটা দিচ্ছি, এই পাশে আমাদের উনি আছেন। তো ফোন ধরতেছে না দেখে খুঁজতে খুঁজতে আমি উপরে যেয়ে দেখি দোতলায় ম্যানেজারের রুমে। উনি বলছে যে আমি ম্যানেজারের সাথে কথা বলবো, আর ওখানে 2000 টাকা বাকি ছিল, ওই 2000 টাকা পেমেন্ট করবে। তো ম্যানেজারের রুমে যেয়ে দেখি কি ম্যানেজার আর সহকারী ম্যানেজার ওরা প্রজেক্টরে মনিটরে ওই CCTVর কন্ট্রোল রুমে দাঁড়িয়ে দেখতেছে যে ওই বিল্ডিং এর বিভিন্ন ফ্লোরে উঠতেছে, আর ওই কার্তিক মাসে কুকুরের মতো জড়াজড়ি করতেছে। এটা কি সম্ভব? এটা কি মেনে নেওয়া? আমি নিজেও চোখে দেখতেছি, আর ফোন দিচ্ছি, ফোন ধরতেছে না। ওখানে আমার ফুটেজও পাবেন যে আমি ফোন দিচ্ছিলাম বারবার, ফোন ধরতেছে না ম্যানেজারের রুমের থেকে। তো আমি জিজ্ঞেস করলাম ওটা কয়তলা? বললো 10 তলা।
ওরাও দেখতেছিল বিষয়টা। তো আমি চিন্তা করলাম এইভাবে দিশা কম্পিউটার টেকনিক্যাল সেন্টার, ওই building এই টা মিরপুর 10 12 নম্বরে, হ্যাঁ 10 তলা। পরে আমি এটা তো পুরোটা 10 তলা, হোটেল উপরে হোটেল না, ওই ওদের ওখানে এই মহিলা হোস্টেলও আছে, এটাই। হ্যাঁ মহিলা হোস্টেলও আছে, তবে খুবই প্রত্যেকটা জায়গায় ক্যামেরা আছে, ক্যামেরা ছাড়া কোনো জায়গা নাই। তো ওরা যখন আসলো আমি বললাম যে ওখানে 2000 টাকা বাকি আছে, দিল, কিন্তু আমি মেজাজ খারাপের কথা বলতে পারতেছিলাম না। গাড়িতে ওঠার পরে আমি প্রচন্ড আকারে ধুইলাম, মানে গালিগালাজ করলাম যে আপনার মতো একটা মানুষকে এখন মানুষ এখানে জুতা দিয়ে পিটাবে, সেটা কি করে সম্ভব? আপনি এরকম কাজ কেন করলেন? আপনি জানেন না এখানে সব ক্যামেরা আছে? তখন বললো আমরা তো অনেকদিন ধরে বাইরে। ও এর মধ্যে আবার ওই যে স্বপ্ননগর যে বাসা নেওয়া হয়েছিল আলীনগর রোজ গার্ডেনে, ওখান থেকে 15 দিন থাকার পরে ওখান থেকে তার ছেলেরা তাকে নিয়ে গেছে এমপি হোস্টেলে, যে তোমার এমপি হোস্টেল থাকতে তুমি মাসুমের বাসায় কেন থাকবা? নিশ্চয় তারা কানাঘুষি কিছু জানছে, তো ওখানে এমপি হোস্টেলে থাকতো, সেই সুবাদে হয়তো ওদের মধ্যে অনেকদিন দেখা সাক্ষাৎ নাই। তো বললো তুমি আমাদের তাহলে একটা ঘরের ব্যবস্থা করে দাও, যেহেতু আমি ওই যে মুদ্রা বিয়াটা মেনে নিছি, সব আমার মুখ বন্ধ করতেছে গাড়ি টাড়ি দিয়ে। তো বললো তুমি আমাদের একটা ঘর ভাড়া করে দাও, ঘরটা তোমার নামে ভাড়া নিবা, ভাড়া আমরাই দিব। তো আপাতত ঘর ভাড়ার দিকে আমি যাইনি, ওই আমরা যেখানে টেন্ডার কাজের জন্য অফিস ভাড়া নিয়েছিলাম মগবাজার, ওখানে ওই হোমস্টে আলাদা আলাদা রুম আলাদা আলাদা ভাবে দৈনিক হারে ভাড়া হয়। তো আমরা ওখানে মাসিক ভাড়া নিয়েছিলাম আমাদের ওই টেন্ডার ইজিপি টেন্ডারের কাজ করার জন্য। ওখানে পার্ট টাইম আমরা রাত্রে কাজ করতাম। একটা রুম এসি সহ ভাড়া নিয়েছিলাম 20,000 টাকা 1 মাসের জন্য। 1 মাসে কাজ শেষ হয়নি, 2 মাসে কাজ আমরা সম্পূর্ণ করে রুম ওখানে ছেড়ে দেই। তো ওখানের ম্যানেজার হলো আমাদের আত্মীয়, আমার ভাতিজা, মানে আপন না স্বাস্থ্য ভাতিজা, রাকিব হাসান। তো এই রাকিব হাসানের সাথে আমি বললাম যে আমার তথ্য দরকার, এভাবে আমার ভাগ্নিকে ব্যবহার করতেছে একটা এই পদের একটা মানুষ এখানে। ওই ভাগ্নি আমাকে বলল যে তাকে সংসদে চাকরি দিতে চাইছে। অলরেডি এটা প্রমাণ আপনারা পাইছেন যে জোর সুপারিশের একটা। তো একদিকে হলো তাকে ভোগ করতেছিল সংসদে চাকরি দেওয়ার কথা বলে, অন্যদিকে মাসুমকে বলতেছিল কন্ট্রাক্টারি লাইসেন্সে 1000 কোটি 500 কোটি টাকার কাজ পাওয়াই দেবে, ব্যাংকের লোন করাই দেবে, শিল্পপতি বানাই দিবে, আমদানি। ও এখানে আরো 4টা লাইসেন্স বানাই দেয় মাসুমকে, আরো 3টা, একটা হলো আমদানি রপ্তানি, একটা হলো ওই সরবরাহকারী, আর একটা হলো উৎপাদনকারী, এরকম লাইসেন্স বানাই দেয়। এই সবই এমপি দেয়। ওই যে শিল্পপতি হওয়ার লোভ দেখাইছে এমপি, মাসুম চেপে গেছে, নিজের মেয়ের ইজ্জত বিসর্জন দিয়ে ও শিল্পপতি হতে চায়। তো বিষয়টা আমি মানতে পারিনি। আমি মনে করলাম যে না, এটা আসলে এই লুভি মানুষগুলাকে, একটা হলো নারী লুভি আর একটা হলো অর্থ লুভি। আমার বোনের জামাই, বোনের মেয়ে সব অর্থ লুভি, এদের সামনে আনা দরকার। এদের চরিত্রটা খুলে দিলে এখান থেকে কোটি কোটি মানুষ শিক্ষা নিবে যে না, লোভ করা যাবে না, লোভ করলে আজ বাদে কাল সেটা প্রকাশ পেয়েই যাবে। তো আমি আমার ওই ভাতিজাকে বলি, আমার এভাবে তারা দীর্ঘদিন ধরে, আরো 3 মাস ধরে আগের থেকে এরকম ওদের মধ্যে শারীরিক সম্পর্ক চলতেছে, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নাই, আমার প্রমাণ দরকার। তো তার সাথে পরামর্শ করে আমি ওখানেই আমার দায়িত্ব দেয় এমপি রুম ভাড়া করার জন্য মাসিক 1 মাসের জন্য, কিন্তু আমি হলো 1 দিনের জন্য করি, প্রমাণ সংগ্রহ করার জন্য। পরে আমি নিজের থেকেই একটা ক্যামেরা, স্পাই ক্যামেরা কিনে ওখানে লাগাই, কিন্তু ওটা মোবাইলে অপারেট করতে হয়, আমি তো স্মার্টফোন চালাই না। তো এই স্মার্টফোনে আটকে গেলাম। প্রথমে যখন আমি ওই রাকিবের সাথে পরামর্শ করি, তখন ওকে এই ঘটনার বিস্তারিত বলিনি যে এভাবে, মানে আমি যে ওদের মুখোশ খুলে দেবো এটা বলিনি। আমি রাকিবকে বলছি যে এভাবে আমরা যদি এমপির এই প্রমাণটা আমরা হাতে রাখতে পারি তাহলে আমাদের বিভিন্ন কাজে আসবে। রাকিবকে আমি এটা বলি, কিন্তু আসলে আমার পরিকল্পনা ছিল আমি তার মুখোশটা খুলে দিব। কেন সে যে চেয়ারে বসে আছে, ওই চেয়ারে বসে থাকার যোগ্যতা তার নাই। তার এই 76 বছর বয়সে ধ্যান ধারণা যতটুকু আছে সমস্তটুকু ওই মেয়েটার কাছে, তার অন্যদিকে আর কোনো খেয়াল নাই, যে কারণে সেই রাস্তাঘাটে কুকুরের মতো জড়াজড়ি করতেছে। তো ওর যেহেতু আমি মোবাইল নাই, এই মোবাইলের জন্য ওকে বিষয়টা আমি শেয়ার করি যে এই তুমি আমাকে একটু হেল্প করো, এমপিকে আমরা এই ভিডিওটা যদি আমরা নিতে পারি তাহলে এমপিকে দিয়ে আমরা 5 বছর আমরা অনেক টাকা পয়সা কামাবো, বা অনেক আমাদের কাজে এমপিকে ব্যবহার করতে পারবো, এমপিকে আমরা হাতে রাখতে পারবো, জাস্ট ব্ল্যাকমেইল যেটা বলে। তো ও 2 দিন ধরে ট্রায়াল দিল ওই ক্যামেরাটা ওর মোবাইলের সাথে সেট করে, মানে একটা অ্যাপস ডাউনলোড করে কিভাবে কি কানেক্ট করে ওয়াইফাই থেকে ও সরাসরি লাইভ দেখতে পাইতো আর কি। ওখানে 2 জায়গায় সেভ হয়, একটা হলো ক্যামেরায় মেমোরিতে আর একটা হলো ওর মোবাইলে। হ্যাঁ সব ঠিক আছে, এমপিকে নিয়ে আসছি। আসার পরেই ও আমার সাথে বেইমানি শুরু করলো যে না, কানেকশন আউট। ওরা ঘরে ঢোকার পরে কানেকশন আউট। আমি সত্য কথা বলতেছি, এখানে আমার যদি কোনো শাস্তি হয় আমি সে শাস্তি নিতে প্রস্তুত। আমি তো কয়েকটা শয়তানের মুখোশ খুলতে পারছি, আমি সাকসেস, এরপরে আমার শাস্তি হয় হোক। তো ওরা ঘরে যাওয়ার পরেই সে আমাকে জানাচ্ছে রাকিব হাসান যে এখানে কানেকশন আউট, কোনো কিছু হচ্ছে না। তো আমি বুঝতেছিলাম যে ও আমার সাথে বেইমানি করতেছে, আর আজকে যেহেতু আমার সাথে বেইমানি করছে কালকেও আমাকে সরাই দিবে এখান থেকে। আমি ওরা কোত্থেকে কই যাচ্ছে এই তথ্য আর পাবো না, ওদের মুখটা আর আমি খোলা হবে না।
পরে এই ভাবতে ভাবতে আমি থানায় ফোন করতেছিলাম, থানার থেকে, যেখানে এই মসজিদের পাশে এখানে এরকম অনৈতিক কাজ হয়, ওই রুমগুলো এরকম দৈনিক হারেই ভাড়া হয় হোমস্টে নামে, আর ওটার ম্যানেজারিও করে। তো এখানে এই কোথায়? মগবাজার, গাবতলা রোডের মাথায়, হাতিঝিল সংলগ্ন। তো আমি বারবার ওই নিচের দোকানগুলোতে ঘুরে পুলিশ খুঁজতেছিলাম যে এখানে এই অনৈতিক কাজ হয়, এটা আপনারা আপনাদের মহল্লায় মসজিদের সাথে এটা অবশ্যই বন্ধ করার দরকার। যেহেতু বিষয়টা সামনে আসে, জনসম্মুখে আসলে না বিষয়টা প্রকাশ পাবে, আমার উদ্দেশ্যটা সফল হবে যে এই শয়তানগুলোর, এই লুভি মানুষগুলোর মুখোশ খোলা। পরে এই পুলিশ খুঁজতে খুঁজতে, পুলিশ তো আসতে দেরি করে অনেক, ওরা বললো এই ফোন করতেছি দাঁড়াও, এই সেই আশপাশের মানুষেরা হয়তো টের পেয়ে গেল, আশপাশের মানুষ ওখানে এক বুড়া দেখলাম একজনকে ফোন করতেছে যে এই ধান্দা আছে এদিকে আসো। তো বুঝলাম যে ওরা এখন ওখানে অভিযান চালাবে, ওরা ওইগুলোই খোঁজে আর কি, ওইগুলা করে ওরা, ফিটিং বাজ না কি বলে। পরে ওরা ওখানে যেয়ে তো ধরলো, ভিডিও নিল, ওদের এমপি ওদের কাছে মাপ টাপ চাইলো, তখন কিন্তু এমপি বলিনি যে আমার স্ত্রী, তখন কিন্তু মাপ চাইছি যে আমরা ভুল করে ফেলছি। যা হোক, পরে যখন ঘটনার সামনেও আসিনি, ওখান থেকে ওরা যখন এখানে একটু লম্বা, মানে একটু বলতে হবে, না বললে স্পষ্ট হবে না বিষয়টা, আমি সব সত্য বলতেছি, এরপরে আমার যা হয় হোক। ওরা যখন ভিতরে যে অভিযান চালাবে, ঠিক আমি বুঝতেছিলাম যে ওরা অভিযান পাবলিক, তখন ওই ক্যামেরাটা তো আমার লাগানো, ও আমার সাথে চিট করতেছে, তো আমার ধারণা ও আমার সাথে চিট করলে ওখানে মেমোরিতে কিছু না কিছু থাকবে প্রমাণ। এই প্রমাণের জন্য আমি আগে দৌড়ায় চলে যাই উপরের 4 তলায়, যে আমি বললাম যে নিচে জানাজানি হয়ে গেছে, তোমরা যে যার মতো বাঁচো। আমি সাথে সাথে দেখলাম কি ওরা টয়লেটে ঢুকে গেল, যখন টয়লেটে ঢুকে গেছে আমি তখন ওই ক্যামেরাটা ছুটাই নিয়ে, ডিভাইসটা ছুটাই নিয়ে আমার পকেটে রেখে আমি দৌড়ায় নিচে চলে আসি। তখন দেখলাম ওরা অলরেডি 3 তলায় উঠে গেছে এলাকার লোকজন। তারপরে ওখানে কি হলো আমি তো আর জানি না, আমি ওখান থেকে চলে আসছি। মানে আমার উদ্দেশ্য ছিল এলাকার মানুষের ধরে ফেলুক, বিষয়টা সামনে আসে, তো আসছে যে উনি মাপ চাইছেন, বিষয়টা সামনে আসুক। এখন ওরা পরে ক্যামেরা খুলেছেন না, তার আগেই। আপনি ক্যামেরা খুলে ওইটা আসলো কিভাবে? কোনটা? না, ওইটা ওরা ভিডিও করছে, ওইটা ওদের মোবাইলে ওরা ভিডিও করছে। আমি তো আগেই ক্যামেরা খুলে নিয়ে যখন আমি 3 তলায়, তখন দেখি ওরা উঠতেছে, 2টা ভিডিও। তখন ওরা কি করছে ভিতরে আমি তো আর কিছুই জানি না। আমি রাত্রে প্রায় 7টার দিকে আমার মাকে ফোন করি যে মরিয়ম কি বাসায় গেছে? বললো হ্যাঁ বাসায় গেছে। ওখানে কি হয়েছে এই ঘটনা তো আমার জানতে হবে। পরে আমি বললাম মরিয়মকে দাও মোবাইলটা, মরিয়মকে দিল মোবাইল। আমি বললাম মরিয়ম রাস্তায় আয়, তোর সাথে আমার জরুরি কথা আছে। তো সাথে সাথে রাস্তায় আসলে জিজ্ঞেস করলাম যে ভিতরে কি হয়েছিল। বললো যে ভিতরে ওরা এসে ভিডিও করছে, সবাই এক একজন আলাদা আলাদা মোবাইলে ভিডিও করছে আর 10 লাখ টাকা দাবি করছে। যখন দেখছে যে এমপির কার্ড, সংসদের কার্ড, তখন নাকি 10 লাখ টাকা ওরা চাঁদা দাবি করছে। পরে ওদের সাথে কয়েক লাখ টাকায় মিট করে, কিন্তু টাকা তো নাই কাছে। পরে ওরা কার্ড মার্ড যা ছিল সব নিয়ে নেয় ওদের আত্মা, মানে এটা হলো মরিয়ম পরে আমাকে বলতেছে। নিয়ে ওই মরিয়মকে ওখান থেকে বের করে নাকি একটা মহিলার বাসায় রাখে। মহিলার নাম বলেছিল, আমি নামটা ভুলে গেছি। ওই মহিলার বাসায় ওকে রেখে ওই মগবাজারের ওই গাবতলা রোডের ওই শেষ মাথায় আর কি। ওরা এমপিকে নিয়ে বের হয় ব্যাংকে যাওয়ার জন্য, টাকা তোলার জন্য। তারপরে মরিয়ম ওখানে 1.5 ঘন্টা বসে থাকে, আল্লাহর কাছে নাকি অনেক দোয়া দুরূদ করে, মানে যার জীবনে পাপ টাপ করবে না এরকম তোবা টোবা করে, যে ওই ভিডিও যদি ওরা ছেড়ে দেয়। তো ওরা ওই এমপির কাছ থেকে মানে টাকা আদায় করে এমপিকে ছেড়ে দেয়। কত টাকা ও জানে না, তবে আনুমানিক নাকি ওরকম কিছু একটা হবে, 2-3 লাখ কমপক্ষে। পরে ওকে আর মরিয়মকে আবার একসাথে করে হাতিঝিলের থেকে সিএনজিতে উঠাই দেয় কারণ বাজারের থেকে মরিয়ম চলে আসে মিরপুর, আর ও চলে যায় হলো সংসদে কিংবা হোস্টেলে। তো এই কথা বলার পরে আমার ভাগ্নি ও আর আমার গাড়ির থেকে, মানে ওই তখনও এমপির ওই ভাড়ার গাড়ি তো আমার কাছেই, ও বাসায় যেতে চায় না, যে এই ঘটনা ভাইরাল হয়ে যাবে এক্ষুনি ওরা ভিডিও ফেসবুকে ছেড়ে দিবে, আমি আর বাসায় যাব না, আমাকে আপনি অন্য কোথাও একটু লুকায় রাখার ব্যবস্থা করেন। পরে ও কিছুতেই বাসায় যাচ্ছে না, আমি তোকে নামাইও দিতে পারি না রাস্তায়, যদি বাসায় না যায় অন্য কোথাও চলে যায়, ওকে তো হাতে রাখতে হবে। পরে চিন্তা করলাম যে গাড়িতে যেহেতু ফুয়েল আছে, আমি ওকে নিয়ে একটু ঘুরলে হয়তো ওর মানসিকতাটা একটু স্বাভাবিক হবে। কালকে যে ভয়টা পাইছে যে ওটা হয়তো আস্তে আস্তে কেটে গেলে তখন বাসায় যেতে চাবে। পরে আমাদের ময়মনসিংহে একটা পরিচিত লোক আছে, ময়মনসিংহের হালুয়াঘাট, ওখানে যাওয়ার পরিকল্পনা করলাম। তো বললাম এখন তো রাত 9টা বাজে, এখন গেলে তো অনেক গভীর রাতে পৌঁছাবো আসে না জায়গা, তাহলে আমরা ভোর রাতের দিকে রওনা দেবো, যেতে 3-4 ঘন্টা লাগবে। তো আমরা এয়ারপোর্টে যাই, ওখানে যে গাড়ি পার্কিং এ রেখে হালকা খাওয়া দাওয়া করে ওখানে একটু ঘুমানোর চেষ্টা করি, ঘুম হয় না, ও ঘুমাচ্ছিল গাড়িতে। পরে আমরা 3টার দিকে এয়ারপোর্ট থেকে রওনা হয় ময়মনসিংহ। মানে জাস্ট আমি ওকে নিয়ে একটা ট্যুর দিচ্ছি, ওর মানসিকতাটা একটু স্বাভাবিক করার জন্য, যেন ও বাসায় যায়। এখন আমি যখন আবার ঢাকা ফিরতেছি, ওই যাদের কাছে গেলাম ওরা আমাদেরকে গ্রহণ করলো না। একটা ছেলে একটা মেয়ে গাড়ি নিয়ে গেছে, ঘুমানো না, চুল মানে কেমন চেহারা, ওরা দুঃসম্পর্কের মানে আত্মীয় না, জাস্ট ঢাকা শহরের পরিচিত, মুখ চেনা। চলে গেছি তাদের গ্রামের বাড়িতে, ওরা আমাদেরকে বাসায় নেয়নি, রাস্তায় দেখা করে চলে গেছে।
আমরা ওখান থেকে ব্যাক করলাম ঢাকায়। ওকে বাসায় নিয়ে যাচ্ছি আমি, কিন্তু ও বাসায় যেতে চাচ্ছে না। আমি এমপিকে ফোন দিলাম গাজীপুর এসে, যে ও তো বাসায় যেতে চাচ্ছে না, ওকে আপনি রাখার ব্যবস্থা করেন। এই ঘটনা ওরা ভিডিও টিডিও যে ভিতরে করছে, ওকে রাখার ব্যবস্থা করেন। পরে বললো আচ্ছা ঠিক আছে, ওকে যেমনি হোক তুমি বাসায় পাঠাও। আমি বললাম ও যদি বাসায় না যায় আমি ওকে কিভাবে পাঠাবো, ও তো গাড়ির গেট খুলে তো নেমেও যাচ্ছে, ও জোর করে। আমি তো বাসায় নিয়ে বললাম আমি লোক পাঠাচ্ছি। কোথায় আছে? অমুক জায়গায়, গাজীপুর। সাথে সাথে ওই যে আমাকে যে মেরে ফেলতে গেছিল যে আমিনে, ওই আমিন আর এই মেয়ের বাবা মাসুমকে পাঠাইলো যে ওরা গাজীপুর থেকে আসতেছে, ওদের নিয়ে আসো। তো আমরাও আস্তে আস্তে, ওরাও যেতে যেতে খিল খেতে ওর ওখানে আমরা এক জায়গায় দেখা হলো। তখন ওই মেয়ের বাবা আমার গাড়িতে উঠলো, মরিয়ম তো আগে থেকেই ছিল গাড়িতে, আর আমিন মোটরসাইকেল নিয়ে আগে চলে আসলো বাসায়। আমিও গাড়ি নিয়ে বাসায় আসছি। এসেই মানে আমি গাড়ি পার্কিং করতে করতে আমিন ততক্ষণে মরিয়মকে নিয়ে উপরে বাসায় চলে গেছে। আর আমি মাসুম আর আমি একসাথে ঢুকছি। ঢোকার সাথে সাথেই দেখলাম কাউকে দেখলাম না, দেখলাম যে আমিনের হাতে লাঠি, মানে সাথে সাথে আমাকে অ্যাটাক করবে বা মানে অ্যাটাক করতে আসতেছে। তা আমি বললাম যে এমপিকে ডাকো এখানে, মানে ওই মুদ্রা বিয়ের ঘটনা আমি মানে কাউকে তো এখনো বলিনি। তো এমপিকে ডাকো এখানে, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবা। এই কথা শেষ না হতেই আমাকে লাঠি দিয়ে আঘাত করা শুরু করলো। লাঠি মানে ঘরের মানে মারার লাঠি না, কাট ঘরের সাথে সাথে ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে আমাকে মানে উল্টো দিক থেকে এভাবে মানে শ্বাসরোধ করে ধরে মাটিতে ফেললো। মাটিতে যখন ফেলছে একদম শ্বাসরোধ, মানে আমাকে হাতটা তেমন মোড়া করে ধরছে যে আমি নিঃশ্বাস নিতেই পারতেছি না। এরপরে আরেকজন হলো মাথায় লাথি দিচ্ছে, দাঁড়ানো অবস্থায় এভাবে মাথায় লাথি দিচ্ছে। ওখানে 3 জন ছিল, আমিন ছিল, মাসুম ছিল, আর মাসুমের ভাই ছিল। আর ওই দিন, ওই ঘটনার দিন আমার বোন, ছোট বোনটা মিম নাম, ও বাড়ির থেকে আসে ওই 1-1.5 ঘন্টা আগে ওই বাসায় পৌঁছায়, মাকে নেওয়ার জন্য আসছে, মা আরো আবার চলে যাবে। আমার মা ওই বাসায় ছিল, তো ওরা অন্য ঘরে ছিল। এখন ওরা এসে আমাকে ছাড়াই নেওয়ার চেষ্টা করে, কিন্তু একবার ছাড়াই নেয়, নিলে আবারা ধরে একটা ঘরের মধ্যে নিয়ে যায়। ওই ঘরের দরজা আটকাই দেয়, কিন্তু ওরা দরজাটা লক করতে ভুলে যায়। পরে ওই ঘরের মধ্যে আবারা আমার মা আর ওই ছোট বোনটা ওরা ঢুকে আমাকে মানে একদম মৃত অবস্থায় আমাকে ওদের কাছ থেকে ছাড়ায়। আমি মনে হচ্ছিল যে আমি তখন মরেই গেছি, মানে আমার সব শক্ত হয়ে গেছে, একদম নিঃশ্বাসও নিতে নিতে, মানে আমি হয়তো 10% বেঁচেছিলাম। মানুষের যা অক্সিজেন দরকার আমি হয়তো 5% পাচ্ছিলাম, আর বাকি পাচ্ছিলাম না। ওই আমিনি আমাকে মেরে ফেলতেছিল, আর আমি শুনতেছিলাম যে ওকে মেরে ফেলো, ওকে না মেরে ফেললে আমরা কেউ বাঁচবো না, এমপি বাঁচবে না, এমপি তো থাকবে না, ওকে মেরে ফেলো। তো যাই হোক আমার মা এসে আর ওই ছোট বোন এসে ওখান থেকে ছাড়াই নিল, কিন্তু আমি উঠে হাঁটার বসার অবস্থায় ছিলাম না। আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে ওরা আমাকে ঘরের থেকে বের হতেও দিবে না। পরে আমি মাকে বললাম যে আমি একটু হেঁটে স্বাভাবিক হই, মানে আমার মনে হচ্ছিল আমার এখন হাসপাতালে যাওয়ার দরকার। পরে আমি আস্তে আস্তে বের হয়ে, গাড়ির চাবি আমার কাছে ছিল, আমি চাবি নিয়ে বের হয়ে যাব। গাড়ি স্টার্ট করে আমি বের হয়ে যাচ্ছি, মানে আমি গাড়ি ড্রাইভ করতেছি হলো মানে শেষ চেষ্টা, মানে মরার আগে একেবারে মানে শেষ চেষ্টা যেটা করে মনের জোরে আমার, মানে ওই সময় যাওয়ার। পরে গেটে ওরা আমাকে আটকেই দিল যে আপনাকে বাইরে যাওয়া নিষেধ। গাড়ি আমি গেটের র্যাম্পেই রেখে আমি গাড়ির থেকে বের হয়ে চাবিটা পকেটে রেখে আমি হেঁটে পকেট গেট খুলে বের হয়ে গেছি, কারণ আমার হাসপাতালে যেতে হবে, নাহলে আমাকে মেরে ফেলবে ওরা। আমি ওখান থেকে বের হয়ে এই রোজ গার্ডেন, আলীনগরের রোজ গার্ডেনে। এটা হলো 14 তারিখ। 13 তারিখ মামলা করেছেন কত তারিখে? 13 তারিখের ওই ঘটনা ওখানে ভিডিও, আর এটা হলো 14 তারিখ রাত্রের ঘটনা, 11টার দিকে। পরে আমি ওখান থেকে হাসপাতালে গেলাম, হ্যাঁ একটা সিএনজি নিয়ে হাসপাতালে গেলাম, যে ওরা অক্সিজেন দিয়ে রাখলো 2-3 ঘন্টা। পরে আস্তে আস্তে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে ওরা আমার চোখে আঘাত পেয়েছিলাম, মাথায় আঘাত পেয়েছিলাম, আর অনেক জায়গায় এখনো সমস্যা আছে, মানে বুকে টুকে, যে মানে আমাকে শ্বাসরোধ করে মেরে ফেলতেছিল। পরে আমি তখন তো চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছিলাম, কি করব। আমি আমার এক আত্মীয়কে ফোন করি, ওই আত্মীয় আবার কাকে ফোন করে, তার মাধ্যমে একটা মানুষ আমাকে শেল্টার দেয়, আশ্রয় দেয়। আর আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর বরাবর আমি আমার নিরাপত্তা চেয়ে আমি দরখাস্ত করি। তো তারপরে ওখান থেকে ওনাদের মানে ডিবি আমাকে নেয়, হেফাজতে নেয়। নিয়ে আমি কি বললাম, এই আপনাদেরকে যা বললাম, এই সমস্ত তথ্য মানে আমার কাছ থেকে ওই ডিভাইস, ওই মেমোরি বা এই সমস্ত সব তারা যাচাই বাছাই করে দেখতেছিল। এবং আমি তাদের ওখানে, মানে আমি তো একটা সংসদ সদস্য না, আমি মিথ্যা ভুল কিছু বলতে পারি না। বরাবর বা প্রধানমন্ত্রী বরাবর যে একটা আশ্রয় চাইলেন, এই যে বুদ্ধিটা ভাই, এটা কিভাবে আসলো আপনার? এটা আমি আগে থেকেই জানতাম, মানে আমার কাছে তো শক্ত এভিডেন্স আছে। থানায় যাই, হ্যাঁ থানায়, আমি থানায় গেছিলাম ওই মারামারি ঘটনার পরের দিনই থানায় গেছিলাম। তো বললো আপনি লিখিত বিবরণ আনেন, তারপরে আমরা মামলাও নিতে পারি, জিডিও হতে পারে। তো আমি চিন্তা করলাম এই থানায় গেলেই তারা ক্ষমতা, টাকা পয়সা দিয়ে থানাকে মানে হতে পারে এমন কিছু। তা আমি সরাসরি তখনই আমার মাথায় আসলো যে না, আমার কাছে তো আমি তো অনেক মানে বড়, মানে এখানে তো ওরা তো অনেক বড়, অনেক ক্ষমতা ছিল, ওরা ক্ষমতা বাঁচাতে অনেক কিছু করবে।
তো আমি সরাসরি, এটা আমার মাথারই বুদ্ধি, আমি সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং 2 জায়গায়, যে জায়গা থেকে আমাকে গ্রহণ করে যে আমার নিরাপত্তা চেয়ে আমি দরখাস্ত করি। তো দেখলাম সেখান থেকে তারা আসলে সত্যটা তুলে ধরার জন্য আমাকে ডিবির কাছে দিল, যে ও যা বলতেছে ও সব মিলায় দেখেন সত্য কিনা, যদি সত্য হয় তাহলে। এটা কোথায় জমা দিয়েছেন আপনি? সরাসরি জমা দিয়েছেন না কারো হাতে? আমি সরাসরি সচিবালয়ে যেয়ে জমা দিই, সচিবালয়ে যাই। সচিবালয়ে গিয়ে তাহলে সচিবালয়ে ঢুকার আবার কার্যকর ওই যে আমি যে কয়েকজনকে ফোন করছি ওনারা যোগাযোগ করে দিছে, তারপরে একটা লোক এসে আর কি দরখাস্তটা নিয়ে গেছে। আমি ভিতরে ঢুকতে পারিনি, আমি ঢুকতে পারিনি ভিতরে। সচিবালয়ে যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পেপারসটা জমা দিতে পারি ওই ব্যবস্থা কি আপনাকে করে দিয়েছিল, করে দিয়েছে। তারপরে ওরা ডিবির কাছে দিলে ডিবি প্রাথমিক তদন্ত করে, প্রাথমিক তদন্ত করে মোটামুটি জামাত ইসলাম ওখানে তদন্ত করতেছিল। জামাত ইসলাম তো অন্য কারোর মুখে ঝাল খেয়ে তো দলের থেকে বহিষ্কার করিনি, তারা নিজেরাও এটা তদন্ত করছে। তো যখনই পরবর্তী, তারপরে তো আপনারা সবই জানেন বা জানতেছেন। এমনি আপনি ওনার ড্রাইভার হিসেবে বা PA2 হিসেবে নিয়োগ নিয়েছেন কবে? আমি নিয়োগ নেইনি, ওরা আমাকে হাতে রাখার জন্য, আমি যে সব জেনে গেছি আমার বন্ধ করার জন্য। আপনি তো ওনার সাথে, আপনি তো ওনার আপন না, কথার কথা ড্রাইভারও না, PA2 না, বাট ওনার সাথে আপনার প্রথম কবে থেকে পরিচয়, যে ওই দিন ওনার সাথে কাজ করা? উনি আমার দুঃসম্পর্কের আত্মীয়। একদিকে আমার বোনের খালু শ্বশুর, একই পাড়ায় আমার বাপের মামাতো ভাই, দুঃসম্পর্কের মামাতো ভাই, আপন না দুঃসম্পর্কের। একই পাড়ায় হলে যেটা হয় ঘুরায় পেঁচায় আত্মীয়। তো সেই সুবাদে পরিচিত, আমাকে চেনে জানে, আমার বোনের বাসায় থাকে, একসাথে খাই, আমরা একসাথে অনেক সময় বের হই। আর PA2 হিসাবে নিয়োগ পাই হলো 6 তারিখ, এই রানিং মাসের গত 6 জুন। আমাকে সে ওই গাড়িটা যেদিন ভাড়া নেয় তারপরে সে ঢাকা থেকে এসে আমাকে পরিচয় করায় দেয়। এর আগে চাকরির কোনো বিষয় না, এর আগে আমি ব্যবসায়িকভাবে আমি মাসুমের সাথে সংযুক্ত। ওই কন্ট্রাক্ট চাকরি হিসেবে বা ড্রাইভার বা PA হিসেবে জুলাইয়ের, সে আমাকে ড্রাইভার হিসাবে নিয়োগ দেয় না, ওই PA2 হিসাবে নিয়োগ দেয়, যে 6 তারিখ থেকে। এবং ওই গাড়িটা আমাকে দিতে চাই, যে তোমাকে একটা গাড়ি কিনে দিব নোয়া, মানে এখন লোভ দেখাই। বুঝতে পেরেছি। বা এই পরবর্তী 5 বছরে তুমি অনেক পরিবর্তন হয়ে যাবে, যেটা তুমি আকাশ কুসুম ভাবতেও পারো না, মানে আমাকে লোভ দেখায়। আপনার বোনের যে হাজবেন্ডও কি এই সংগঠনের সাথে জড়িত? হ্যাঁ, এই সংগঠনের সাথে জড়িত। এখানকার কোনো একটা ইউনিট সদস্য এরকম হবে, সভাপতি। এখন আপনার অবস্থা কি? পুলিশি সাপোর্ট পাচ্ছেন? এখন আমার অবস্থা হলো, আমি যা বলেছি, মানে এখানে কোনো পূর্ব প্রতিহিংসা না, রাজনৈতিক শত্রুতাও না, বা কোনো রাগ ক্ষোভের থেকেও না, এটা হলো বাস্তবতা। অ্যারেস্ট হয়েছে তো আমিন? হ্যাঁ, আমিন অ্যারেস্ট হয়েছে। মামলা করেছেন কয়জনকে বাদী করে? মামলা করেছি ওই দিন ওখানে স্পটে ছিল যে 3 জন, এই 3 জনের পিছনে পরিকল্পনা ছিল আরও 2 জনের। এই এমপির পরিকল্পনা ছিল, আর ওই যে রাকিব, যেদিনই ওই যে ট্রেনিং সেন্টারের যে রাকিব, না ওই হোম স্টের যে ম্যানেজার রাকিব, ওই মানে ওই পরিকল্পনার দিন ছিল আমাকে মেরে ফেলার আগের দিন যে পরিকল্পনা হয়, ওই পরিকল্পনায় ওই রাকিবের বাবা সহ MP হোস্টেলে পরিকল্পনাটা হয়, যে ওকে পেলেই মেরে ফেলবে। 5 জনকে আসামি করে মামলা করেছে, এর মধ্যে MP সাহেবকেও আসামি করা হয়েছে। হ্যাঁ, আসলে তার হুকুমে এটা হচ্ছিল। উনি আছে তো? হ্যাঁ, আছে মনে হয়। যাক, ঠিক আছে, আপনার জন্য শুভকামনা থাকলো, অনেকক্ষণ কথা বললেন। আর আমি আসলে আপনাদের মাধ্যমে দেশের জনগণকে একটা বার্তা দিতে চাই, যে এরকম ক্ষমতার সর্বোচ্চ মসনদে এরকম মানুষকে, মানে এরকম বয়স্ক মানুষদের বসানোর আগে আমার মনে হয় তাদের মানসিকতার একটা পরীক্ষা নেওয়া উচিত, যাদের আসলে তারা মানে ঠিক আছে কি না। মানে আমি তো দেখলাম এই মানুষটা ঠিক না, এই মানুষটা জনগণের কাজ কি করবে? সে তো ওই 16 বছরের মেয়েটার মধ্যে ঢুকে গেছে, 18 বছরের মেয়েটার মধ্যেই তার পরবর্তী 76 বছর তার বয়স। আমি তাকে প্রশ্ন করছিলাম যে আপনার বয়স কত, তো সে উত্তর দিছিল যে কাগজপত্র অনুযায়ী 74, জেনুইনে 76। আচ্ছা, ধরেন আজকে MP সাহেবের শাস্তি হলো গাজী নজরুল ইসলাম, এই ধরনের অপরাধে আপনি এটাও প্রত্যাশা করেন কিনা যে এরকম বাংলাদেশে আরও কেউ যদি কোনো পলিটিক্যাল পার্টির বড় লিডার এই ধরনের কাজে জড়িত থাকে বা জড়িত হয় বা প্রমাণ হয়, তাদের শাস্তিটা হোক? আমি প্রাথমিক অবস্থায় আশা করি যে প্রত্যেকের বিবেকের কাছে শাস্তি হয়ে যাবে। আর দ্বিতীয়ত, এটার অবশ্যই এটা শাস্তি হওয়া দরকার। এই সমস্ত ঘটনা আরও থাকলে, এরকম টাকার কাছে বিক্রি না হয়ে ঘটনাগুলো সামনে আনার দরকার, তাদেরকে শাস্তির আওতায় আনার দরকার, তাদের মুখোশ খুলে দেওয়ার দরকার, যেন পরবর্তী আমাদের যারা ক্ষমতায় আসবে তারাও যেন এখান থেকে শিক্ষা নিতে পারে, যে না, ক্ষমতার লোভ দেখায়, চাকরির লোভ দেখায় একটা মেয়ের জীবন
এভাবে নষ্ট না করা, একটা পরিবার এভাবে শেষ করে না ধরেন দেওয়া। এর আগে তো এরকম টুকিটাকে আমরা অনেক ঘটনা দেখেছি বা জেনেছি, অডিও কল আসছে, কেউ ধরেন বলেছে এমপির জন্য এরকম বয়সের একজন মেয়ে দরকার, তো তাদের তো এরকম দৃষ্টান্তমূলক শাস্তি আমরা মনে হয় দেখি নাই। এই ব্যাপারে আপনার মন্তব্য? এই ব্যাপারে আমার মন্তব্য হলো, আসলে এই বাংলাদেশের কালচারটা হলো ওই নেতাদের পিছনে যাও, কুত্তার মতো লেজ নাড়াও আর চামচামি করো আর নিজের পকেট গরম করো। তা আমার মনে হয় এই জায়গার থেকে আমি বের হয়ে এসে আমি প্রতিজ্ঞা করছিলাম যে এই মানুষগুলোর মুখোশটা আমি খুলে দেবো। এখানে আমার নিজেরও ক্ষতি হয়েছে, আমার নিজেরও ওই কন্ট্রাক্টারি ব্যবসায় অনেক টাকা ইনভেস্ট করা আছে, 5টা টেন্ডার সাবমিশন করছি। মানে ওনার সহযোগিতা আপনার নামে কয়টা মানে কাগজপত্র আছে, বিজনেস হোক, টেন্ডার হোক? 5টা টেন্ডার আমার নামে না, ওই মাসুম এন্টারপ্রাইজ নামে লাইসেন্স করে দেয়। তো ওই পারপাস আমরা মৌখিক 3জন শেয়ারের, যে এমপি এর 1 শেয়ার, মাসুমের 1 শেয়ার, আমার 1 শেয়ার। তো এই সব বাদ দিয়ে আমি যখন এই পরিকল্পনাটা করি, তখন আমি সাবেক একজন সহকারী অ্যাটর্নি জেনারেল, আমি কি নামটা বলবো নাকি নামটা বলবো না, উনিও বলবে বা আমার কাছে আছে, আমি তার কাছে জানতে চাই আইনটা সম্পর্কে, যে একজন সংসদ সদস্য রানিং, সে যদি এভাবে চাকরির প্রলোভন দেখিয়ে, অর্থের প্রলোভন দেখিয়ে এই বয়সের থেকে এই বয়সের একটা মেয়েকে নিয়মিত ভোগ করতেছে আরও 3-4 মাস ধরে, তো এই বিষয়টা সামনে আসলে তার কি হতে পারে। তো উনি আমাকে বিস্তারিত, মানে সারা পৃথিবীর ইতিহাস খুঁজে বললো, না ইতিহাসে খুবই, মানে এটার কোনো শাস্তি হয়েছে ক্ষমতাসীন পার্লামেন্ট সদস্যের এরকম নজির খুবই কম আছে। একটা নজির দিল যে কোনো একজন বাংলাদেশের এমপি ওই বউয়ের অনুমতি ছাড়া আরেকটা বিয়ে করছিল, তার নামে কি একটা হয়, সে পদত্যাগ করছিল, তার বউ পরবর্তীতে আবার বলছিল যে না তুমি তোমার পদ ফেরত পাও, আমি সম্মতি দিলাম। তো সে আর তার নৈতিকতা থেকে আর ফিরে আসেনি, সে হয়তো বিবেকবান। আর প্রিন্সেস ডায়নার একটা দিল যে সেও ক্ষমতাসীন ছিল, তা সেটা অন্য বিষয়, বাহিরের ইন্টারন্যাশনাল। বিষয়টা এরকম যে হ্যাঁ, ইতিহাসে এরকম কোনো শাস্তির নজির নাই। তা আমার মনে হচ্ছিল যে এটা একটা শাস্তির নজিরে আসার দরকার, এটার একটা আইন হওয়ার দরকার। এভাবে আমার কাছে এক ক্ষমতা আসবে আর আমি একজনকে লোভ দেখায় তার জীবনটা তাকে ভোগ করব, এটা আসলে আমি অন্ততপক্ষে মেনে নিতে পারিনি, বা আমি সাপোর্ট করি না বা করব না। এটার একটা সুষ্ঠু একটা আইন হয়ে এটার প্রয়োগের জন্য মানে অবশ্যই থাকার দরকার। ভাই কাট করি।